আজকে আমরা আলোচনা করব গুণের মাল্টিপ্লিসিটি সূত্র। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি পাউলি অপবর্জন নীতি। এই নীতিগুলো কেন আমরা শিখছি, তার কারণ আমরা ইলেকট্রন বিন্যাস লিখতে শিখব। আর ডাইরেক্ট এই প্রশ্নগুলোই আসে যে এই তিনটে সূত্র লিখতেই আমাদের পরীক্ষায় হতে পারে। গুণের মাল্টিপ্লিসিটি এই সূত্রটা এই কারণে গুরুত্বপূর্ণ যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি কিভাবে ইলেকট্রন দিয়ে ভর্তি হবে সেটা আমি এখান থেকে পাব। এটা আমার px py pz তিনটে কক্ষ সমশক্তি সম্পন্ন। ইলেকট্রন কিভাবে ভর্তি হবে এখানে আমরা জানি p কক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে কি দুটো ইলেকট্রন ভর্তি হওয়ার ক্ষেত্রে এরকম ভাবে প্রথমে দুটো ভর্তি হয়ে যাবে, নাকি এই রকম ভর্তি হবে? তিনটে ইলেকট্রন এইভাবে, 6টা ইলেকট্রন এইভাবে, তারপরে এইভাবে ভর্তি হবে, এইরকম ভর্তি হবে, নাকি এইরকম ভাবে ভর্তি হওয়ার পরে যখন আরেকটা করে ইলেকট্রন আসবে তখন এইভাবে ভর্তি হবে? এটাই আমরা গুণের সূত্র থেকে জানতে পারি। সূত্রটা কি রকম, যে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি খালি থাকলে ইলেকট্রন প্রথমে এককভাবে কক্ষগুলি ভর্তি করবে বা দখল করবে। সব ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হবে। এরপর যদি আরো ইলেকট্রন থাকে, আরো ইলেকট্রন আসলে তখন কি হবে, বিপরীত ঘূর্ণনে ইলেকট্রন জোড় গঠন করে কক্ষগুলি ভর্তি হবে। তার মানে প্রথমে এটা সমশক্তি সম্পন্ন কক্ষ, ইলেকট্রন এখানে কিভাবে ভর্তি হবে? প্রথমে এককভাবে ভর্তি হবে ইলেকট্রন, একটা একটা করে ভর্তি হবে। সবার ঘূর্ণন একই দিকে হবে, সেই জন্য আমি একই দিকে তীর চিহ্ন দিয়েছি। এরপরে যদি 4 নম্বর ইলেকট্রন আসে তখন কোথায় ভর্তি হবে? তখন এই কক্ষপথে আসবে এবং বিপরীত ঘূর্ণন হয়ে ইলেকট্রন জোড় গঠন হবে। এরপর যদি 5 নম্বর ইলেকট্রন আসে তখন এই কক্ষকে আসবে এবং ইলেকট্রন কিভাবে ভর্তি হবে? বিপরীত ঘূর্ণনে ইলেকট্রন জোড় গঠন হবে। তারপর এইখানে আসবে এবং বিপরীত ঘূর্ণনে ভর্তি হবে। একে বলা হচ্ছে ফুলফিলড অরবিটাল। আর যখন তিনটে করে ভর্তি হয়েছিল তখন তাকে আমরা বলি হাফ ফিল্ড অরবিটাল। এই হাফ ফিল্ড অরবিটাল এবং ফুলফিলড অরবিটালের স্টেবিলিটি বেশি, তার কারণ এই মাল্টিপ্লিসিটি তখন বেশি হয়ে যাবে। ডি এর ক্ষেত্রে যখন ইলেকট্রন ভর্তি হবে, ডি এর ক্ষেত্রে আমরা জানি যে ডি এর ক্ষেত্রে 5টা কক্ষক আছে। প্রথমে একটা ইলেকট্রন আসলো, এখানে এইভাবে ভর্তি হবে। নেক্সট ইলেকট্রন কিন্তু এখানেই থাকবে না, নেক্সট ইলেকট্রন আসবে পরের কক্ষকে, তারপরের ইলেকট্রনটা আসবে তারপরের কক্ষকে, তারপরের ইলেকট্রন আসবে তারপরের কক্ষকে, তারপরের কক্ষকে আরেকটা ইলেকট্রন এসে 5টা হয়ে গেল। এটা হয়ে গেল হাফ ফিল্ড অরবিটাল। এবার নেক্সট যখন 6 নম্বর ইলেকট্রন আসবে তখন অপোজিট স্পিনে এইভাবে এখানে ভর্তি হবে। 7 নম্বর ইলেকট্রন তার পরের কক্ষকে আসবে অপোজিট স্পিনে, এখানে আসবে। 8 নম্বর
ইলেকট্রনটা আসবে তারপরের কক্ষকে এবং ইলেকট্রন জোড় গঠন করবে, অপোজিট স্পিন হবে। তারপরের কক্ষকে আসবে 9 নম্বর ইলেকট্রন, অপোজিট স্পিন। তারপরের কক্ষকে আসবে 10 নম্বর ইলেকট্রন। এইভাবে D10, D1 থেকে শুরু করে D10 অবধি কনফিগারেশন আমরা এইখানে পাবো। এটা হলো আমার ডি উপকক্ষ। তাহলে হুন্ডের সূত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথমে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি যদি খালি থাকে তাহলে ইলেকট্রন প্রথমে এককভাবে কক্ষগুলিকে ভর্তি করবে এবং ইলেকট্রনের ঘূর্ণন একই দিকে হবে। ইলেকট্রন তারপরে যদি ইলেকট্রন আরো বেশি থাকে অর্থাৎ হাফ ফিল্ড অরবিটাল হয়ে যাওয়ার পর যদি আরো ইলেকট্রন থাকে তখন বিপরীত ঘূর্ণনে ইলেকট্রন জোড় গঠন করে কক্ষগুলি ভর্তি হবে। আউফবাউ নীতি, আউফবাউ প্রিন্সিপাল, এটা কোনো বিজ্ঞানীর নাম নয়, এটা একটা জার্মান শব্দ। জার্মান শব্দ, এই শব্দটার মানে হচ্ছে বিল্ডিং আপ। বিল্ডিং আপ অর্থাৎ একে একে গড়ে তোলা। তাহলে পাউলি এবং হুন্ডের মতন আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম নয়, এটা একটা জার্মান শব্দ। এক্ষেত্রে সূত্রটা কি? প্রথমে কম শক্তি সম্পন্ন, কম শক্তি অর্থাৎ নিম্ন শক্তি সম্পন্ন কক্ষ সম্পূর্ণ ভর্তি হবার পর ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে যাবে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষগুলো সম্পূর্ণ ভর্তি হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে ইলেকট্রন যাবে। কিভাবে ইলেকট্রন ভর্তি হবে, কোন শক্তিটা নিম্ন শক্তি সম্পন্ন সেটা জানার জন্য আমাদের একটা রুল আছে। যেমন 1s একটাই অরবিটাল আছে, 2s এ দুটো কক্ষ আছে, 2s আর 2p। 3 এর ক্ষেত্রে তিনটে আছে, 3s, 3p, 3d। 4 এর ক্ষেত্রে আছে 4s, চারটে কক্ষ আছে, 4p, 4d, 4f। 5 এর ক্ষেত্রে আছে 5s, 5p, 5d, 5f। 5g আছে কিন্তু 5g আমাদের প্রয়োজন হবে না। তারপরে আছে 6s, 6p, 6d, 6f। এরপরে আছে 7s, 7p, 7d। পর্যায় সারণীতে আমরা দেখবো যে 8টাই পর্যায় আছে, 7 নম্বর পর্যায় অবধি লাস্ট, 8 নম্বর পর্যায় নেই। সেই কারণে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 7-এর বেশি আর লেখার দরকার হয় না, 7 অবধি লিখলেই আমাদের সবগুলো মৌল এসে যায়। এবার কোন শক্তি সম্পন্ন, কোন অরবিটালগুলো নিম্ন শক্তি সম্পন্ন সেটা দেখার জন্য আমরা এইভাবে তীর চিহ্ন আঁকব। তাহলে সবচেয়ে প্রথমে কাটা পড়লো 1s, প্রথমে ইলেকট্রন ভর্তি হবে 1s এ, এরপর 2s এ, তারপর এলো 2p আর 3s এ, এরপর ইলেকট্রন আসবে 3p, 4s এ, তারপরে আসবে 3d, 4p, 5s এ, এরপরে ইলেকট্রন আসবে 4d, 5p আর 6s এ। একে যদি এইভাবে আমরা শক্তির ক্রম অনুযায়ী লিখি তাহলে 1s সবচেয়ে কম শক্তি সম্পন্ন, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর ভর্তি করতে পারবো আমরা 4s এ, এরপর আসবে 4s এর পর আসবে 3d, তারপর ভর্তি হবে 4p, তারপরে আসবে 5s, 5s এর পর আসবে ইলেকট্রন 4d, 4d এর পর ইলেকট্রন 5p, এরপর ইলেকট্রন 6s এ আসবে, 6s, 6s এ আসার
পর 4f 5p 6s আর 7p, তাহলে 6s এর পর ভর্তি হবে 4f, তারপর 5d, তারপর 6p, তারপর 7s। এইভাবে আমরা শক্তির ক্রমগুলো মনে রাখবো। যদি এটা আমার মনে রাখতে অসুবিধা হয়, ইলেকট্রন বিন্যাস লিখতে লিখতে অনেক সময় এটা আমাদের মুখস্থ হয়ে যায়, আর যদি না হয় তাহলে আমরা এইভাবে এই ছকটাকে করে নেব। করে নিয়ে অ্যারো দিয়ে দিয়ে আমরা দেখে নেব যে কোন শক্তির স্তর সর্বনিম্ন এবং সেইভাবে ইলেকট্রন ভর্তি হবে। তাহলে 1s সম্পূর্ণ ভর্তি হওয়ার পর, অর্থাৎ 1s এর দুটো ইলেকট্রন ভর্তি হওয়ার পর 2s ভর্তি হবে। 2s এ দুটো ইলেকট্রন থাকতে পারে, 2s এ দুটো ইলেকট্রন হয়ে যাওয়ার পর যাবে 2p তে যাওয়ার পর এখানে 6টা ইলেকট্রন হয়ে যাওয়ার পর তারপরে আসবে 3s এ। 3s এ দুটো ইলেকট্রন হয়ে যাওয়ার পর 3p আবার 6টা ইলেকট্রন, s এ দুটো ইলেকট্রন 4s, 3d 10টা ইলেকট্রন, তারপর 4p 6টা ইলেকট্রন। এইভাবে ইলেকট্রন ভর্তি করতে গিয়ে আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে পারবো। কোনো অরবিটালের শক্তি আমরা n+l এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। যেমন l এর মান কেমন হবে s এর বিভিন্ন কক্ষকের জন্য। s এর জন্য l এর মান 0, p এর জন্য 1, d এর জন্য 2 আর f এর জন্য 3। তাহলে 2s ভার্সেস 2p কার শক্তি বেশি হবে? এক্ষেত্রে n+l এর ক্ষেত্রে মান দেখতে পাবো 2, s এর জন্য 0 আর n+l এর মান 2। এক্ষেত্রে 2p এর জন্য 1, তাহলে n+l এর মান 3। কোন কক্ষ বেশি শক্তি সম্পন্ন হলো? তাহলে 2s কম 2p বেশি। এরপর যদি আমি দেখি 4s আর 3d, ওই সূত্র অনুযায়ী আমরা দেখলাম যে আমরা আগে ইলেকট্রন ভর্তি করেছি 4s এ, তারপরে ইলেকট্রন 3d তে। সেক্ষেত্রে দেখব 4 প্লাস s এর জন্য l এর মান 0, তাহলে 4s এর জন্য n+l 4, 3d এর জন্য n এর মান 3 আর d এর জন্য 2, তাহলে n+l 5। কোনটা বেশি হলো? 3d। 4s ছোট হলো, 3d বেশি হলো। এরপর 5s আর 4d যদি দেখি আমরা, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাবো 5s এর ক্ষেত্রে 5 প্লাস 0 ইকুয়াল টু 5 আর 4 প্লাস d এর জন্য 2 ইকুয়াল টু 5। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটোর জন্যই 5 পেলাম, অথচ আমরা 4s এ ইলেকট্রন আগে ভর্তি করেছি, তার মানে 5s কম শক্তি সম্পন্ন। এক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে n এর মান যেহেতু এক্ষেত্রে বেশি, সেই জন্য 5s কম শক্তি সম্পন্ন হবে, আর এক্ষেত্রে n এর মান কম, তাই এটা বেশি শক্তি সম্পন্ন হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে যে কেন আমরা 4s এ আগে কেন 3d তে পরে ভর্তি করেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, বিভিন্ন মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে